200 বছরের পুরনো এক বাড়িতে বউ হয়ে আসে রাজনন্দিনী, যেখানে প্রত্যেক বছর নাগপঞ্চমীতে মা মনসার পুজো করা হয়। এবারও তার ব্যতিক্রম হয় না। তবে এবার পুজো করতে গিয়েই অদ্ভুতভাবে তাদের পরিবারের একের পর এক সদস্যের মৃত্যু হতে থাকে। সবার ধারণা হয়তো মা মনসা কোনো কারণে রুষ্ট হয়েই এভাবে সবাইকে মেরে ফেলছেন। তবে আসলেই কি এই সবের পেছনে মা মনসার ক্রোধই দায়ী, নাকি রয়েছে অন্য কোনো রহস্য? সেই রহস্য কি ভেদ করতে পারবে রাজনন্দিনী? চলুন সেটাই দেখে আসা যাক। সিরিজের নাম বিষহরী। গল্পের শুরুতেই আমরা একটা বিষধর সাপ দেখতে পাই, যে দূর থেকে একটা বাড়ির মধ্যে দুজন নতুন বিবাহিত ছেলে মেয়েকে দেখছিল। তারপরই সেই ছেলেকে আমরা বাসর ঘরে দেখি, যাকে সাপে কামড় দিয়েছে। সে তো সাপের বিষের যন্ত্রণায় ছটফট করছিল। তখনই এই ছেলের স্ত্রী রেগে মেগে সাপের দিকে তার সিঁদুরের কৌটাটা ছুঁড়ে মারে। তো সাপটা যাওয়ার পরপরই ঘরের মধ্যে কারো অট্টহাসি ভেসে আসে, আর তারই সাথে দরজাটা নিজে থেকেই লক হয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয়, আর বেশ অনেক বছর পর দেখা যায় এই বাড়িতেই একটা মেয়ে এসেছে, যার নাম রাজনন্দিনী। রাজনন্দিনী তার হাজবেন্ড তথার গ্রামের বাড়ি এসেছে। সবাই তাকে খুব আনন্দের সাথে বরণ করে নেয়। তো রাজনন্দিনী বাড়ির ভেতরে যাওয়ার আগেই বিকাশ নামের একটা ছেলেকে বলে, দেখ, আমি কিন্তু এই বাড়ির সেই বন্ধ রুমে যাব। বিকাশ তখন বলে, না না, এমন করলে তো কাকি রাগ করবেন। রাজনন্দিনী বলতে থাকে, সে আমি জানি না, আমি তো যাবই, আমাকে কেউ আটকাতে পারবে না। তারপরে দেখা যায় তার হাজবেন্ড বলে, এখন কথা রাখো তো, আগে ভেতরে চলো। তো রাজনন্দিনী এরপর ভেতরে আসে। সেখানে তাকে দেখানো হয় প্রায় 200 বছরের পুরনো একটা মনসা মূর্তি। তখনই পুরোহিতকে একজন বলে, আমাদের রাজনন্দিনী তো ঈশ্বরে বিশ্বাস করে না, তাই সে পূজাও করবে না। পুরোহিত এই কথা শুনে বলতে থাকে, রাজনন্দিনী মা, যখন তুমি মন থেকে বিশ্বাস করবে তখনই এসে পুজো করে নিও, তার আগে তোমাকে কেউ জোর করবে না। রাজনন্দিনীও বলে, হ্যাঁ ঠিক আছে। তো এরপরই সে পূজার কাজ শেষে তথার বিকাশদের নিয়ে সেই ঘরের দিকে আসছিল। বিকাশ তো বারবার বলে, বৌদি, বাবা মানা করেছেন এই ঘরের দিকে না আসতে, প্লিজ চলো, আমরা এখান থেকে চলে যাই, এই কথার অমান্য করো না। কিন্তু রাজনন্দিনী বলে, না, আমি এটা দেখতে চাই এই রুমের ভেতরে আসলে কি আছে, কেন এটা বন্ধ করে রেখেছে। তো তাদের মানাতেও রাজনন্দিনী থামে না। সে তো সেই রুমের সামনেই চলে আসে, আর এখানে এসেই সে দেখতে পায় যে দরজায় সাপের চিহ্ন দেওয়া। সেখানে তখনই অপা বলতে থাকে, এই ঘর আগে কেউ খুলতে পারেনি, একজন অবশ্য চেষ্টা করেছিল, কিন্তু তারপরই সে আত্মহনন করে মারা যায়। বলা হয় সেই ব্যক্তি নাকি মা মনসাকে স্বপ্নে দেখত, আর তারপরই সে মারা যায়। তো এইসবে পাত্তা না দিয়ে রাজনন্দিনী সেখানে হাত লাগাতেই যাচ্ছিল, কিন্তু তখনই তাকে তথা আটকায় আর বলে, কি করছো কি? হ্যাঁ, সবাই তো মানা করছে নাকি? ওই সময়ই সেখানে তাদের বাবা চলে আসে। রাজনন্দিনী বলতে থাকে, বাবা, এই ঘরটা খুলে দেখা যায় না যে কি আছে এর মধ্যে? অপাও বলে, হ্যাঁ বাবা, এই ঘরের জন্য তো একজন মারাও গিয়েছিলেন, তাই না? তার বাবা জানায়, হ্যাঁ, এটা অভিশপ্ত ঘর, অনেক আগে থেকেই এই ঘর বন্ধ। রাজনন্দিনী বলে, এটা তো মহেন্দ্রনাথ মিত্রের শোবার ঘর, তাই না? তার বাবা বলে, হ্যাঁ, 200 বছর আগে নাগপঞ্চমীর দিনে মা মনসার মূর্তি জেগে উঠেছিল। সেই বছরই মহেন্দ্রনাথের বিয়ে হয় এবং ফুলসজ্জার রাতেই সাপের কামড়ে তিনি মারা যান। তখন থেকেই এই রুম তালা বন্ধ। সবার বিশ্বাস যে মা মনসার কালনাগিনী আজও এখানেই আছে। তো কিছুক্ষণ পরই সেখানে নিচে পুরোহিতের চেঁচামেচি শোনা যায়। তখন তো তারা সবাই দ্রুত নিচে নেমে আসে, আর তখনই দেখা যায় যে এই বাড়ির মেয়ে অঞ্জনা পুরোহিতকে বলতে থাকে, আমরা এই বাড়ি বিক্রি করব বলে বাড়ি মাপা হচ্ছে, আপনি প্লিজ এইসবে কথা বলবেন না। পুরোহিত তখন বলতে থাকে, দেখো, এই বাড়ির তো নিয়ম আছে, জানো না? নাগপঞ্চমীর আগে এইসব করলে কিন্তু খুব বড় বাধা আসবে, তাই দয়া করে এসব পরে করো। তখনই এখানে বেশ ঝগড়া বেঁধে যায়। তাই রাজনন্দিনী অঞ্জনাকে কোনো মতে সামলে ঘরে পাঠায়। তারপরই তথাকে বলে যে এই বাড়ি যে বিক্রি করা হবে তা বলনি তো। তথা বলে, আরে আমি নিজেও তো জানি না, এই এখন মাত্র জানলাম। তখন রাজনন্দিনী বলতে থাকে, ও তাহলে সত্যিই বাড়িটা বিক্রি করে দিবে? এবার রাতে সেই পুরোহিত মা মনসার কাছে মাফ চাইছিল। তখনই সেখানে রাজনন্দিনী আসে আর বলতে থাকে, ঠাকুর মশাই, এই নিন কলকাতার বেকড মিহিদানা, খেয়ে দেখুন তো কেমন লাগছে। পুরোহিত তখন খেয়ে বলে, বাহ, দারুণ হয়েছে তো। তো এরপরে রাজনন্দিনী বলতে থাকে, আচ্ছা ঠাকুর মশাই, আপনি মায়ের কাছে ক্ষমা চাইলেন কেন? ওই দুপুরের বিষয়ের জন্য কি? পুরোহিত বলে, আসলে কাল থেকে নাগপঞ্চমীর পুজো শুরু হবে, সে বড় কঠিন পুজো মা,
অনেক নিয়ম আছে, আর মায়ের মেজাজ তো খুব কড়া, কোনো ভুল হলেই তিনি জ্বলে উঠবেন। সেই 200 বছর আগে কিভাবে যে জানালার একটা ফুটো দিয়ে সাপ গিয়ে ওই মহেন্দ্রনাথকে ছোবল দিল, সে বড়ই কঠিন সময় ছিল। আর এই দৃশ্যটাই কিন্তু আমরা গল্পের প্রথমে দেখেছি। যাক, এরপর সে বলতে থাকে যে মা জানো তো, লোকে বলে ইতিহাসের পুনরাবৃত্তি হয়, আর হয়তোবা এটাও আবার হবে, তাই নাগ পঞ্চমীর উৎসবের দিনগুলোতে খুব সাবধানে থাকবে, বুঝলে। তখনই সেখানে অভিরূপ আসে জয় মা বিশহরি বলতে বলতে। পুরোহিত ভবানী বলে অভিরূপ। অভিরূপ বলে চুপ করো ঠাকুর মশাই, মা মনসা ঘুমাচ্ছে। এই যে নতুন বউ, তোমাকে আমাদের পরিবারে স্বাগতম। এই কথা বলে অভিরূপ সেখান থেকে চলে যায়। ভবানী তখন বলতে থাকে কুলাঙ্গার একটা ছেলে, যেমন বাবা তার তেমনি ছেলে, তুমি কিছু মনে করো না রাজিমা। তো এখানে আসলে সে রাজনন্দিনীকে রাজি বলে ডাকছিল। আমরাও এরপর থেকে রাজনন্দিনীকে রাজি বলেই সম্বোধন করব। তো সে বলতে থাকে আমার আসলে আজ অনেক কাজের চাপে মাথাটা খারাপ হয়ে আছে, কাল আবার স্নানের নিয়ম আছে, আমি আসছি। হ্যাঁ। এবার রাজি যখন যাচ্ছিল তখনই সে কারো ছায়া অনুভব করতে পারে, আর আমরা দেখি সেই ছায়ামূর্তিকে অবিনাশ নামের একজন বলছে রাজির উপর নজর রাখো, আর ওই ভবানীকেও দেখে রাখো, কারণ সে কখন কি বলে দেয় নিজেই বোঝে না। তো রাজি তার রুমে আসে আর দেখতে পায় সেই রুমে একটা ফুটো আছে। তার তখন ভবানীর বলা কথা মনে পড়ে যে মহেন্দ্রনাথকে একটা ফুটো দিয়ে এসেই ছোবল মারা হয়েছিল। আর এই কয়দিন যেন রাজি একটু সাবধানেই থাকে, তাই রাজি অজান্তেই সেই কথাগুলো বিশ্বাস করে নেয়, আর ওই ফুটোটা কাপড় দিয়ে বন্ধ করে ফেলে। তথা তো এইসব দেখে বলতে থাকে আরে তুমি দেখছি এই যুগের নাস্তিক বেহুলা। তো লক্ষিন্দর আর বেহুলার কাহিনী তো আপনারা সবাই জানেন। তো এখানে সে ওই বেহুলার কথাই বলছে, যেহেতু বেহুলার বাসর ঘরেও একটা ফুটো ছিল, আর সেই ফুটো দিয়ে সাপ এসেই লক্ষিন্দরকে মেরে ফেলেছিল, সেরকমই এক ফুটো এখানেও রয়েছে। আর এটা বন্ধ করতে দেখেই তথা একটু মজা করেই রাজিকে নাস্তিক বেহুলা বলে। যাক, তো এবার পরদিন মনসার 200 বছরের পুরনো মূর্তি নিয়ে সবাই যায় স্নান করাতে। অপা তখন রাজিকে বলে এই পুকুরে স্নান করতে এসেই আমাদের পরিবার এই মা মনসার মূর্তি পায়। যাক, তো এরপর দেখা যায় অভিরূপ পুকুর থেকে ডুব দিয়ে মনসার সামনে এসে মাথা ঠেকে প্রণাম জানায়, আর তারপরই সে চলে যাচ্ছিল। তাই রাজি বলে আপনি কোথায় যাচ্ছেন? অভিরূপ বলে যে কোনো রকমের শুভ কাজ থেকে দূরে। রাজি তো তার কথার কোনো মানেই বুঝতে পারছিল না। তো তারপরই তাদের স্নানের নিয়মটা সম্পূর্ণ করা হয়। রাজিও বাড়ি ফিরে ছাদে আসে কাপড় শুকাতে দিতে। ওই সময় সে নিচে 3 জন লোককে হাতাহাতি করতে দেখে। তারপরই আমরা সেই বাড়ি মাপার লোকটাকে দেখি যে মনসার রুমের দরজার ছবি তুলছিল, আর কাউকে কলে বলছিল যে ঘরটা বন্ধ, সেটা তালাটা অনেক বড়, কিন্তু সেটা খুলতে তো হবেই। এবার তো বিল্ডার একটা শব্দ পায়, তাই সে দরজায় কান পাতে। পরে সে পেছনে তাকিয়ে দেখে কাল নাগিনী ঝুলে আছে, আর সে এগিয়ে আসছে বিল্ডারের দিকেই। তখনই বিল্ডার নিজে বাঁচতে গিয়ে একটা বক্স নাগিনের উপর ফেলে দেয়, আর সাথে সাথে রক্তের ছিটে গিয়ে লাগে দেয়ালের উপর। তো রাতে যখন মা মনসার মূর্তির সামনে থেকে পর্দা সরানো হয়, তখন সবাই দেখে মনসা জ্বলে উঠেছে, তার রং বদলে আছে। ভবানী তখন চিৎকার করে বলে এই সর্বনাশ কে করলো? কে মা মনসাকে রাগিয়েছে? বলো কে করেছে এই কাজ? এবার মা মনসা তো কাউকে ছাড়বেন না। আমি যাচ্ছি বাতাস করার পাখা আনছি, এতে হয়তো মা শান্ত হতে পারেন। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই মায়ের কাছে ক্ষমা চাও, আমি এখনই আসছি। তো ভবানী স্টোর রুমে আসে সেটা নেওয়ার জন্য। তখন সে কারো ছায়া দেখে বলে এ কি মা, তুমি? তার ঠিক কিছুক্ষণ পরই আমরা দেখি ভবানীর মৃত শরীর, আর তার মুখ দিয়ে সাদা ফেনা আসছিল, যা দেখে মনে হয় এটা সাপেরই কামড়। দৃশ্য পরিবর্তন হয়, আর দেখা যায় মহেন্দ্রনাথ মিত্রের রুমে একজন শাড়ি পরা মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। অন্যদিকে তথার বাড়ির আসল কর্তার তো ভয় অবস্থা খুবই খারাপ, তাই সে ঠাকুর মশাই আসতে দেরি করছে কেন দেখতে বলে। তার কথা শুনে তথা এবং রাজিও ঠাকুর মশাইকে দেখতে যায়। তখনই তারা দেখতে পায় যে ঠাকুর মশাই তো নিচে পড়ে আছে। তো এরপরই তো ডাক্তার আসে। ওই সময় একজন অচেনা ব্যক্তি বলে তাকে নিয়ে গেছে মনসা, এখনো সময় আছে, সবাই এখান থেকে পালিয়ে যা, না হলে তার হাত থেকে তোদের কেউ বাঁচতে পারবে না। তখনই সেখানে আরেকজন মহিলা আসে অদ্ভুত সাজে, এসেই রাজিকে বলে আর কতকাল বেহুলা তার লক্ষিন্দরকে বাঁচাবে, আর পারবে না। তো এরপরই তথার মা বেশ ভয় পেয়ে যায়। সে রাজিকে বলে এরকম আগে কখনোই আমাদের বাড়িতে বহুরূপী আসেনি, কিন্তু এবার আসলো, তার কারণ কি হতে পারে? তার উপর মায়ের রেগে যাওয়ার পরপরই আসলো। আমি আর এখানে তোদের নিয়ে থাকবো না। রাজি বলতে থাকে মা, তারা চাইছিল ভয় দেখাতে, এর বেশি কিছু না।
তার মা বলে, না, এরা ঈশ্বরের দূত ছিল, আমি আর থাকবো না এখানে। তারপরে সে তথার বাবাকে বলে, দেখো তুমি দাদাকে বলো আমরা সবাই চলে যাব। তথার বাবা বলে, আমি আমার পরিবারের কাউকে বিপদে ফেলে যাব না। তথার মা তখন বলতে থাকে, তাহলে আমরা তোমার ফ্যামিলি না? এবার তো এখানে এই দুজনের ঝগড়া হয়ে যায়। অন্যদিকে নতুন ঠাকুর মশাই আসে মনসার পূজা সম্পূর্ণ করতে। তখনই রান্নাঘরে কাজের মেয়ে ভীম নামের আর একজন কাজের লোককে বলে, ভীমদা, তুমি কাল রাতে বাইরে গিয়েছিলে কেন? তাহলে কি তুমিই জানালা দিয়ে সাপ ঢুকিয়েছিলে? তোমার জন্যই তাহলে ঠাকুর মারা গেল? রাজি এসে বলে, ভীমদা, তুমি কি কাল বাইরে ছিলে? মেয়েটা বলে, হ্যাঁ, সে রোজই তো জঙ্গলের দিকে যায়। ভীম তখন বলে, আমি যাত্রাপালা দেখতে গিয়েছিলাম। রাজি বলে, ভীমদা, বাড়িতে কি সত্যিই সাপের উপদ্রব হয়েছে? তখন তারা অভিরূপের চেঁচামেচি শুনে দ্রুত বাইরে আসে। সেখানে অভিরূপ বলছিল, তার মানে কি, আমি ঠাকুর মশাইকে মেরেছি? এই বাড়িতে যেই অঘটনই ঘটবে তার দায় কি আমার? আরে আমি তো বাড়িতেই ছিলাম না। তার বন্ধু সাপ মারলো, তার বন্ধু বাড়ি কিনতে আসলো, আর সব দোষ হয়ে গেল আমার। তখনই জয়ন্ত এসে বলে, এই তুই কাকে ওরা তারা বলছিস? অভিরূপ বলে, ধরে নাও তোমাকেই বলছি। অঞ্জনা বলে, এই অভিরূপ, তোর মতো কুলাঙ্গার ছেলে আবার কিসের বড় বড় কথা বলছে? তোর জন্যই মায়ের মূর্তি জ্বলে উঠেছে। তখনই বড় দাদা উঠে বলে, অভিরূপ, এখনই তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। এটা শুনে অভিরূপ বলতে থাকে, কেন? আমি কেন যাব? এদের যেতে বলো। তখনই তথার বাবা অমিনাশ বলে, এই অঞ্জনা কেন কথা বাড়াচ্ছিস? অঞ্জনা বলে, দেখো তুমি সবসময় মাঝখানে কথা বলে একে বাঁচিয়ে নাও। আমার কি কোনো সম্মান নেই? আমি আর জয়ন্ত এখানে থাকবই না, আমরা চলে যাব। রাজি তো আটকানোর অনেক চেষ্টা করে। তখন অঞ্জনা বলে, তুই জানিস না তুই আসলে কোথায় এসে পড়েছিস। অভিরূপ তখন বলতে থাকে, যাও, পুজো শেষ হওয়ার আগে বাইরে গিয়ে দেখাও। এবার তো জয়ন্ত রেগে যায় আর অঞ্জনাকে নিয়ে বেরিয়ে যায়। পুরোহিত বলে, পুজোর আগে বাইরে গেলে সব কটা মরবে। এবার সন্ধ্যায় বাড়ির বাকিদের সাথে পুজো শুরু হয়। অন্যদিকে গাড়ি করে জয়ন্ত এবং অঞ্জনা যাচ্ছিল। জয়ন্ত বলে, এই বাড়িটাই একটা অভিশপ্ত বাড়ি, এখানে কেউ ভালো থাকতে পারবে না। এই বাড়ি বেচাও যাবে না, কেনাও যাবে না। ঠাকুর মশাই মরেছে, এখন দেখবে বাড়ির দায় কিভাবে কমে। তখন হঠাৎ করে অস্বাভাবিক আচরণ শুরু করে অঞ্জনা। সে বলে, মায়ের মূর্তি ওইভাবে জ্বলে উঠলো কেন বলতো? আর ঠাকুর মশাই বা কি দেখেছে? ওনার মুখটা কেমন নীল হয়ে গিয়েছিল না? কিভাবে হলো এসব? কেন হলো বলতো? তখনই সামনে কিছু একটা দেখে অঞ্জনা। এটা দেখেই তো চিৎকার করে গাড়িটা সরায়, যার ফলে গাছে গিয়ে সজোরে আঘাত হানে। এদিকে অভিরূপকে তার একজন বন্ধু এসে বলে, আরে ওঠো, তোমার ফুফা ফুপু অ্যাক্সিডেন্ট করেছে, হসপিটালে ভর্তি তারা। এই কথায় তো অভিরূপ বেশ হাসে। তো তারপর হসপিটালে আসতেই অবিনাশের স্ত্রী তাকে থাপ্পড় দিয়ে বলে, শয়তান ছেলে, তোর মুখে বিষ আছে, তুই যা বলেছিলি তাই হয়েছে। পুলিশ এসে তখন অবিনাশকে বলে, নিজের বাড়ির ছেলে বউকে সামলান তো, এরা যা যা শুরু করেছে। এরপর সে জিজ্ঞেস করে, আর তুমি অভিরূপ কোথায় ছিলে সেই রাতে? অভিরূপ জানায়, অপেক্ষা করছিলাম যে কবে অ্যাক্সিডেন্টটা হবে। তো তারপরই ডাক্তার এসে বলে, মিস্টার অবিনাশ বাবু, তাদের দুজনেরই অবস্থা বেশ খারাপ এবং মিসেস সেন তো কোমায় চলে গেছেন। বাকি বলা যাচ্ছে না তিনি ঠিক হবেন কিনা। অফিসার ত্রিলোচন বলে, ডাক্তার, যদি এদের হুঁশ ফিরে তাহলে আগে আমাকে জানাবেন। রাজি তখন বলে, কি ব্যাপার অফিসার, আপনি কোন অধিকারে এই কথাটা বললেন? এবার তো আর কোনো কথাই হয় না। আর অফিসার রাজি হয় অবিনাশকে নিয়ে রোগী দেখার জন্য। এদিকে অভিরূপ বাড়ি এসেই ওই বিল্ডারকে মারে, আর তখনই অবিনাশ তাকে আটকায়। অভিরূপ তখন বলে, হ্যাঁ, তোমরা আমাকেই মারতে পারবে, কিন্তু যে আমাদের বাড়ির রক্ষক সাপকে মারলো তাকে কিছু করবে না, কিন্তু আমি তাকে ছাড়বো না, এটা নিশ্চিত। আর তোমরা কিভাবে এই বাড়ি বিক্রি করবে সেটাও আমি দেখব। আর রক্ষক সাপকে মারলে মা মনসার অভিশাপ সবার লাগবে। তোমরা অপেক্ষা করে দেখো, সব হবে। তো তারপরে ছাদে উঠে অপাকে রাজি বলে, কি হয়েছে? অপা বলে, আচ্ছা কি হলো বলো তো, কিছুই তো বুঝতে পারছি না। রাজি বলে, পুজোয় বিঘ্ন হলে দেবতারা রুষ্ট হন শুনেছি, কিন্তু মা রেগে গিয়ে মানুষ খুন করছেন এরকম কি আগে শুনেছ? সে তথাকে এই কথা জিজ্ঞেস করে। তথা বলে, হ্যাঁ শুনেছি তো, মা মনসার হাতেই তো শেষ হলো। রাজি বলে, না, এই কাজ মা মনসার নয়, কারণ উনি করে থাকলেও হিসেবে মারার কথা ওই বিল্ডারকে, তা এইসব না করে সে এদের পেছনে কেন আছে? অবশ্যই কারণ আছে। সে বলতে থাকে, আমার মনে হচ্ছে অন্য কোনো কারণ লুকিয়ে আছে এর পেছনে, সেটাই আমাদেরকে খুঁজে বের করতে হবে। অন্যদিকে আমরা হসপিটালের দৃশ্য দেখি। জয়ন্ত তার খারাপ অবস্থায়ও বলছিল, মনসা আসছে, আমার গাড়ির সামনে মনসা এসেছে। এবার এইসব কল্পনা করতে করতেই জয়ন্ত তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বাড়িতে এদিকে সবাই পুজো করছিল। তখনই হসপিটাল থেকে কল আসে অবিনাশের কাছে, আর সে শুনে সবাইকে বলে যে জয়ন্ত আর বেঁচে নেই,
তখনই পুরোহিত মানা করে যে সে আর পুজো করবে না। অবিনাশ বলে, দেখুন এই পুজো এইভাবে থামলে তো হবে না। পুরোহিত বলতে থাকে, এই বাড়িতে একের পর এক মানুষ মরছে, তাই আমিও মরতে চাই না, আমাকে ক্ষমা করুন, আর অন্য কেউ আসবেও না পুজো করতে। তখনই সেখানে অভিরূপ এসে বলে, মা মনসার পুজো আমি করব। পুরোহিত বলে, এটা সাধারণ পুজো নয়, নাগ পঞ্চমীর পুজো, আর তোমার মতো মাতাল একজন কিভাবে করবে এসব? অভিরূপ বলে, আপনি যান, আমার কাজ আমাকে ছেড়ে দিন। তার বাবা অবিনাশও তাকে সাবধান করে, কিন্তু সে তো কারো কথাই কানে তোলে না। আর তখনই দেখা যায় মহেন্দ্রনাথের রুমের সামনের আলোটা নিভে যায়। অন্যদিকে আমরা একজন বৃদ্ধাকে দেখি যে হাঁটতে হাঁটতে একটা জায়গায় আসে, আর সেখানের একজন মহিলা দেখে বলে, আরে তুমি এখনো বেঁচে আছো? ওই বৃদ্ধা মুখ তুলে বলে, আমি তো কখনো মরিনি। এদিকে তথা রাজিকে বলে যে এবার তো ফিরে যাই। রাজি বলে, সেটা হয় না। তথা তখন বলতে থাকে, শোনো, তুমি মা আর অপা ফিরে যাও, আমি পুজোটা শেষ করেই ফিরে আসব। রাজি এটা শুনে বলতে থাকে, তার থেকে তো ভালো হয় তুমি মা আর অপা ফিরে যাও, আমি আর বাবা পুজো শেষ করে আসছি। তথা তখন বলে, মানেটা কি? হ্যাঁ। রাজি বলে, কি মানেটা কি? বোকা লাগছে তো শুনে? আমার কাছেও তোমার কথা শুনে এমনটাই লাগছে। তো পিসে মশাইকে কবে নিয়ে যাবে? তথা বলে, কাকু জানাবেন। এবার অভিরূপের চেঁচামেচিতে আবারও তারা নিচে আসে। অবিনাশ তখন তার ছেলে অভিরূপকে বলছিল, তুমি কিভাবে পুজো করবে? তুমি কি ব্রাহ্মণ? ঈশ্বরের সাথে কোনো সম্পর্ক আছে তোমার? অভিরূপ বলে, মায়ের সাথে ছেলের কোনো জাতপাতের সম্পর্ক হয় না। তার মা তখন বলে, অভিরূপ, এতে তোমার জীবন নাশের হুমকি আছে, প্লিজ বোঝার চেষ্টা করো। অভিরূপ তখন বলে, যা করার তাই করো, কিন্তু পুজো তো আমিই করব, আমি অন্য কাউকে করতেই দিব না। তথা তখন বলতে থাকে, দাদা, তোর জন্য কাকু কাকিমা চিন্তা করছেন, তাই এসব বলছেন, একটু বোঝার চেষ্টা কর। অভিরূপ বলে, ভুল বলছিস তুই, তোর মা বাবার সাথে আমার মা বাবাকে গুলিয়ে ফেলিস না। এই কথা বলেই সে চলে যায়। তখনই সেখানে বিকাশ বলে যে এইসব রাখো তো, আর বাড়িটা বিক্রি করো। তো বিকাশ এইসব বলছিল কারণ তার কাছে কিছু লোক টাকার জন্য প্রেসার দিচ্ছিল। তো তখনই বিকাশকে তার মা বলতে থাকে, এক থাপ্পড় দিব, তুই দেখলি বাড়ি বিক্রির কথা বলার পর অঞ্জনা এবং জয়ন্তর কি অবস্থা হয়েছে, এখন কি তুই ওই রকমই চাস? তখনই অনিমেষকে পাঠানো হয় অবিনাশকে সামলানোর জন্য। তারপরে বিকাশকে রাজি বলে, তোমার জামাতে শ্যাওলা লাগলো কিভাবে? এটা তো বাড়ির পেছনের দেয়ালে আছে। বিকাশ তখন মিথ্যা বলে যে সে সিগারেট খেতে গিয়ে লেগে গেছে হয়তো। তো তারপরে রাজি তথাকে বলে, বিকাশ কিন্তু কিছু গন্ডগোল করছে, আমার তো এটাই মনে হয়। এই কথা শুনে তো তথা রেগে যায় আর বলতে থাকে, যা করার তাই করুক তো। এই কথা বলে সেও চলে যায়। অন্যদিকে অবিনাশ তার স্ত্রীকে বলে, অভিকে এই পুজো করতে আটকাও, যদি সে পুজো করে তাহলে দেবীর হাতের অভিশাপ থেকে কেউ বাঁচতে পারবে না। গত 200 বছরে যা হয়নি তা অভির পুজোর মাধ্যমে হয়ে যেতে পারে। তার স্ত্রী একথা শুনে বলে, গত 200 বছরের যা হয়নি তা তুমি অনেক আগেই করে ফেলেছ, এখন শুধু তার ফল ভোগ করার পালা। তখনই তারা একটা শব্দ শুনে দ্রুত দরজা খোলে আর দেখতে পায় সেখানে কিছু তেল পড়ে আছে। তো এরপরই দেখা যায় একটা লোক মনসার জন্য প্রার্থনা করছে সেই রুমেরই সামনে, আর অভিও তখন তৈরি হয় পূজার জন্য, কিন্তু অবিনাশ দরজা বাইরে থেকেই লাগিয়ে দেয়। অভিরূপ তখন পাগলের মতো ডাকছিল আর বলছিল, বাবা দরজা খোলো, ভয় পাচ্ছ তাই না? যাকে বাড়ি থেকে বের করেছিলে সেই তোমার দেবীর পুজো করবে বলে? আমাকে ছেড়ে দাও বলছি, না হলে আমি দরজা ভেঙে ফেলবো। অবিনাশকে সবাই মিলে তখন দরজাটা খুলে দিতে বলে, কিন্তু সে তো রাজি হয় না। তখনই রাজনন্দিনী উপরে আসে খোলার জন্য, আর সেই ভীম পরে দরজা খুলে বলে, যাও গিয়ে মায়ের পুজো করো। অভিরূপ যাওয়ার আগেই দেখে সেখানে তো রাজি দাঁড়িয়ে আছে। এবারে নিচে এসে শুরু হয় সেই পুজো। পুজো শেষে সেখানে আবারও ওই বহুরূপী মহিলা আসে আর রাজিকে ভয় দেখিয়ে বলে, তুই যাবি আমার সাথে? এই বাড়ির কাউকে আমি ছাড়বো না, সবাই মরবে, আমি সবাইকে শেষ করব। এরপর কে মরবে? এই কথা বলেই সে সেখান থেকে পালায়। রাজিও বারান্দায় গিয়ে দেখে এই মেয়ের সাথে আরেকজন লোকও ছিল। তো রাজি এরপর অপাকে বলে, এরা এভাবে বিরক্ত করছে কেন, ভয় বা দেখাচ্ছে কেন? আমি একটা কাজ করব, তুই হেল্প করবি? অপা বলে, কি? রাজি তখন বলে, আমি অভিরূপের ঘর সার্চ করব আর তুই পাহারা দিবি। অপা বলতে থাকে, কিন্তু দাদাকে কেন সন্দেহ করছো? রাজি বলে, জানি না, আমার মনে হচ্ছে দাদা কিছু গন্ডগোল করছে, হতেই পারে সে সাপকে ছেড়ে দিচ্ছে ঘরের মধ্যে, কারণ তার ফ্রেন্ড তো আছে সাপুড়িদের মধ্যে একজন। অপা বলে, হ্যাঁ, আর দাদার রাগও বেশি, হয়তো এরকম হলেও হতে পারে। তারপরে সেখানে অভিরূপ এসে বলে, অপা নিজের বৌদির সামনে দাদার নামে আজে বাজে কথা বলে কেউ,
কি ভাববে সে, তাই এখান থেকে চুপচাপ যাও, আর ছোট মানুষের মতোই থাকো। আর এই যে নতুন বউ, আমার থেকে দূরে থাকো, বুঝলে? কারণ আমার প্রতি বেশি আগ্রহ দেখালে তোমার স্বামীর ভালো লাগবে না। তার বড় কারণ আমি একটু মন্দ মানুষ তো, তাই। এ কথা বলেই সে সেখান থেকে চলে যায়। তো সেদিন রাতের বেলায় রাজি শব্দ পায় অবিনাশের। সে দেখতে পায় অবিনাশ সেই বৃদ্ধাকে বলছে, এই তুমি এখানে কি করছো? বাড়ি ভর্তি লোকজন, যদি কেউ দেখে ফেলে তাহলে কি হবে জানো? আমি সত্যিই মেরে ফেলবো। বৃদ্ধা বলে, টাকা দে। অবিনাশ বলে, চুপচাপ এখান থেকে চলে যাও, না হলে আমি সত্যি সত্যি তোমাকে মেরে ফেলবো। বৃদ্ধা তখন যেতে যেতে বলে, আমার মৃত্যু নেই, আমি মরবো না, আমার মৃত্যু নেই। এবার সেখান থেকে রাজি ফেরার পথেই কাউকে যেতে দেখে, আর সে তখনই রক্তমাখা পায়ের ছাপ পায়। রাজ এরপর অপার ঘরে গিয়ে দেখে সেও পড়ে আছে, আর তার শরীরও নীল হয়ে আছে, এবং তার হাতে সাপের কামড়েরও দাগ। রাজি তো সবাইকে সেখানে ডেকে আনে, আর অভিরূপ আসার সাথে সাথে রাজি তাকে বলে, এই সবকিছু তুমি করেছো, তুমিই দায়ী। তো দৃশ্য পরিবর্তন হয়, আর দেখা যায় সেই রক্তমাখা আলতা পায়ে হেঁটে হেঁটে আসছে একটা মহিলা, আর সে চুপচাপ ঢুকে পড়েছিল অপার ঘরে। তারপরই তাকে কিছু একটার পাউডার দিয়ে বেহুশ করে সাপের ছোবল দেয়। তো বর্তমানে অপাকে নিয়ে তারা যখন হসপিটালে যাচ্ছিল, সেই সময় অনিমেষ একটা জড়িবুটি দিয়ে রাজিকে বলে যে, আমি জানি তুই হয়তো বা এইসবে বিশ্বাস করবি না, কিন্তু আমি একবার বেঁচে যাই এই সব খেয়ে, তাই তাকেও খাইয়ে দেখ, ভালো হয়ে যেতেও পারে। রাজি বলে, ঠিক আছে। তো তারপরে পুলিশ অফিসার ত্রিলোচন বলে, মা মনসা আপনাদের পেছনে পড়ে আছে কেন? কি করেছেন ওনার সাথে? রাজি জানায়, সবকিছুতেই মা মনসাকে টানা বন্ধ করুন। ওনার কি খেয়ে দেয়ে কাজ নেই যে একটা পরিবারের পেছনে পড়বে? ত্রিলোচন বলে, হ্যাঁ, উনি তো এইভাবেই একটা ফ্যামিলিকে শেষ করেছেন, তাই না? ওই যে সেই চাঁদ সওদাগরের পরিবার, তো এ কারণেই বলছি আর কি। তারপরই রাজি এসে অভিরূপকে বলে, তুমি কাল অপাকে শাসিয়েছিলে না বলো? অভি বলে, আমি তাকে শাসন করেছি, শাসাইনি। রাজি বলতে থাকে, আমি তোমার উপর সন্দেহ করেছিলাম, তাহলে আমার উপর কেন আঘাত করলে না? অপাকে কেন কষ্ট দিলে? অভিরূপ বলে, আমি কিছু করিনি। বাকিরাও বলে, রাজি সে কিছু করেনি, এইসব মনসার মূর্তির জন্য হচ্ছে। রাজি বলে, না না, এসব অভিদা করছে। সে সারাদিন বেদেদের বস্তিতে থাকে, তাই সে ভালো করেই জানে সাপ কিভাবে কাজে লাগাতে হয়। তাই অফিসার প্লিজ তাকে সার্চ করুন, ইনকোয়ারি করুন। ত্রিলোচন বলে, আচ্ছা, তো যেহেতু পরপর এই বাড়ির মানুষকে সাপে কাটছে, তাই একটা তদন্ত হওয়াই দরকার। যেহেতু রাজি সন্দেহ করছে অভিরূপকে, তাই তার ঘরে আগে সার্চ হবে। তারপরে সার্চ করার পর সেখানে একটা পুলিশ সাপ পায়। পুলিশ তো ভয়ে নিচেই পড়ে যায়। সেই সময় অভি সাপটা হাতে নিয়ে বলে, এটা আমার সাপ। এটা দেখে তো তথা এসে অভিকে মারতে থাকে। সে অনেক রেগে গিয়েছিল, তখনই সাপ তাকে কামড়ে দেয়। কিন্তু অভিরূপ বলে, ভয় নেই, এই সাপ আমার পোষা, আমি তার 20 দাঁত ভেঙে দিয়েছি। তারপরে তথা আর রাজি ছাদে আসে, আর রাজি তখন তথাকে বলে, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম তথা, আমারই দোষ, আমার জন্যই অপরাধ হয়তো এই অবস্থা। আর অভিদাকে সেদিন এত কথা না বললেও পারতাম। তথা বলে, তাহলে দেখলে তো দাদার কাছে বিষাক্ত সাপ নেই। রাজি তখন বলে, যার কাছে 20 দাঁত ভাঙা সাপ আছে তার কাছে অবশ্যই 20 দাঁত সহ সাপও থাকবে। অন্যদিকে অভি এই বাড়ির কাজের মহিলাকে এসে বলে, যা লুকিয়ে রাখতে বলেছিলাম সেটা কি রেখেছ? মহিলা তো ভয় পেয়ে যায় আর বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ রেখেছি। এদিকে ত্রিলোচনকে তার কনস্টেবল বলে, স্যার আমি মুভিতে দেখেছি একজন সাপের বিষ কালেক্ট করে সেটা ইনজেকশনের মাধ্যমে পুশ করত, তারপর সাপের দাঁতের মতো 2টা ফুটো করে রাখত, তাই এই কেসেও আমাদের সেরকমই মনে হচ্ছে। ত্রিলোচন বলতে থাকে, একবার বেদেদের আস্তানায় গিয়ে খোঁজ করতে হবে যে কেউ সাপের বিষ চুরি করেছে নাকি কিনতে এসেছে, কারণ হতেই পারে তুই যা বলছিস তা ঠিক। তো অন্যদিকে রাজি হসপিটালে যাওয়ার আগেই কাজের মেয়ে দুর্বাকে বলে, আমি যাচ্ছি, কিন্তু তুই এখানে সবার উপর নজর রাখবি, ঠিক আছে? দুর্বা বলে, ঠিক আছে। তারপরে হসপিটালে গিয়ে রাজি অপাকে বলে, আচ্ছা তুই সেদিন ঘরে কি দেখেছিলি? সেই সময় ত্রিলোচন এসে বলে, হ্যাঁ বলো, সেদিন কি দেখেছিলে? কে এসেছিল? অপা বলতে থাকে, মা মনসা এসেছিলেন। এই কথায় তো সেখানে সবাই শকড। বাড়ির লোকেরা জানার পর বলছিল, মা মনসাকে দেখেছে ও, তাহলে কি আমরা পাপের শাস্তি পাচ্ছি? তবে কি করেছি আমরা সেটাই তো বুঝতে পারছি না। অপা বলে, আমি দেখলাম হঠাৎ করেই দরজাটা খুলে গেল, আর সেখানে মা মনসা দাঁড়িয়ে আছে, আমার দিকে এগিয়ে আসছেন, আর আমার দিকে তখনই কিসের ছাই ছুঁড়ে দিলেন। এরপর আমি আর কিচ্ছু দেখতে পাইনি, সব অন্ধকার হয়ে আসে। তো বাড়িতে দুর্বার ভীম কিছু একটা করছিল, আর বিকাশ দৌড়ে সেই বহুরূপীর কাছে আসে
এসেই বলে, তোমাদেরকে আমি বলেছিলাম না অপার ঘরে যাবে না, তাহলে কেন তাকে গিয়ে ভয় দেখালে? সে আমার বোন ছিল। বহুরূপীরা বলে, আরে পাগল নাকি, আমরা ভয় দেখিয়ে আসার পর আর সেদিকে যাইনি, আর অপাকে আমরা চিনিই না, তাহলে তাকে ভয় কিভাবে দেখাবো? তো এখানে জানা যায় যে বিকাশ ইচ্ছে করে এই বহুরূপী দিয়ে এতদিন ভয় দেখিয়েছে সবাইকে, যেন এরা বাড়িটা ছেড়ে দেয় আর সেটা বিক্রি করতে পারে। কিন্তু বিকাশ বুঝতে পারছিল না তার বোন অপাকে তাহলে কোন নতুন বহুরূপী ভয় দেখালো, তাও মনসা সেজে। ওদিকে ভীম কল করে তথাকে আর জানায় তারা দেখেছে সাপের কামড়ে মরে গেছে অভি। তথা তো এই কথা শুনে রীতিমতো শকড হয়ে যায়। এরপরই তারা মনসার মূর্তি পর্দা দিয়ে ঢেকে রাখে আর সেখানে আনা হয় অভির লাশ। সবাই তো অনুতপ্ত হচ্ছিল, কারণ তারা তো সন্দেহ করছিল অভি অর্থাৎ অভিরূপকেই। এখন তো অভি নিজেই মারা গেল একইভাবে, তাই তারা আরো বেশি আতঙ্কিত হয়ে পড়ে এই কাহিনীটা নিয়ে। তো সেখানে সেই বৃদ্ধা আসে আরো কিছু মহিলা নিয়ে আর বলে, সাপে কাটা বডিকে ভেলায় ভাসাতে হয়, তাই তাকে আমাদের হাতে তুলে দিন। অনিমেষ বলে, এই বাড়ির বড় ছেলের দাহ সম্মানের সাথেই করা হবে। মহিলা তখন বলতে থাকে, যাকে জীবিত থাকতে সম্মান দাওনি তাকে এখন সম্মান দিয়ে কি হবে? অবিনাশ বলে, অভির দেহের শেষকৃত্য হবে আমাদের পরিবারের নিয়ম কানুন অনুযায়ী, আর তারপরই মায়ের মূর্তি পানিতে দিয়ে আমরা বাড়ি বিক্রি করে চলে যাব। অবিনাশ এখন খুবই ভেঙে পড়ে, সে ঠিকঠাক মতো হাঁটতেও পারছিল না। তো এরপরই সেই মহিলাগুলো বলে, আমাদের তিনি বলেছিলেন আমাকে যদি সাপে কামড় দেয় তাহলে যেন আমাকে ভেলায় ভাসিয়ে দেওয়া হয়, কিন্তু আপনারা তো তার বডিই দিবেন না, অন্তত ওনার পোষা সাপ এবং পুজোর কাপড়গুলো তো দিতে পারবেন, সেগুলোই না হয় ভেলায় ভাসিয়ে দিলাম। অন্যদিকে দুর্বা রান্নাঘরে কান্না করছিল এই সব কিছুর জন্য। রাজি বলে, কাকার জন্য একটু লবণ আর চিনির পানি করবে। তারপরই সেটা নিয়ে যখন রাজি আসছিল তখনই সে শুনতে পায় ভীম অবিনাশকে বলছে যে আপনার ছেলেকে আপনিই মেরে দিলেন, শুধুমাত্র সে পুজো করেছে বলে আপনি এত নিচে কিভাবে নামলেন? অবিনাশ বলে, চুপ করো, চাকর চাকরের মতো থাকো। ভীম বলতে থাকে, আমি মুখ খুলবো নাকি? অবিনাশ বলে, আরে কোন বাবা তার ছেলেকে মারবে? ভীম বলে, কিসের বাবা? গত এতগুলো বছর ধরে আপনাকে বেদেদের শিকড় এনে দিচ্ছি, কই কিছুই তো হয়নি। তখন কথাগুলো শেষ করার আগেই রাজির হাত থেকে গ্লাসের ঢাকনা পড়ে যায় আর সাথে সাথে একটা সাউন্ড হয়, তাই ভীম আর কিচ্ছু বলে না। তো এরপরে রাজি সেই গ্লাসটা চুপচাপ অবিনাশকে দিয়ে দেয়। বাইরে এসেই সে ত্রিলোচনকে বলে, আচ্ছা পোস্টমর্টেমের রিপোর্টটা কখন পাবো? ত্রিলোচন জানায়, পেয়ে যাবেন সন্ধ্যার দিকে। রাজি তখন বলে, আমি দাদার ব্লাড গ্রুপটা জানতে চাই আর আমার আরেকটা হেল্পও চাই। ত্রিলোচন তখন জিজ্ঞেস করে, কি হেল্প? রাজি বলে, জঙ্গলের মধ্যে দুজন বহুরূপী লুকিয়ে আছে, একজন মা মনসার রূপে আর একজন শিবের রূপে। আমার বিশ্বাস এই দুজনের সাথে আমার পরিবারের ঘটনার কোনো না কোনো কানেকশন তো অবশ্যই আছে। ত্রিলোচন বলতে থাকে, তাহলে আপনি এখনো বিশ্বাস করছেন না যে মা মনসা আপনার পরিবারকে অভিশাপ দিয়েছে? রাজি বলে, স্বয়ং মা মনসা এসে বললেও তা বিশ্বাস করব না। এদিকে বিকাশ কল করে সেই বহুরূপীদের বলে, তোমরা কি অভিদাদাকে কিছু করেছ? তারা বলে, না তো, আমরা তো কিছুই করিনি। বিকাশ বলতে থাকে, তাহলে সেখান থেকে পালাও, না হলে আমরা সবাই ফেসে যাব। এবার পুলিশ কিছুক্ষণ পরই সেই যাত্রাপালার সাজঘরে যায় আর বলে, এখানে মা মনসার রূপ নেওয়া মহিলাটা কোথায়? সে কি মিত্রবাড়ির কাউকে ভয় দেখিয়েছে? লোকটা বলে, কেন, তার কি আর কোনো কাজ নেই? তবে দুইজন লোক আছে, তারা জঙ্গলের এদিকে যায়, দেখুন ধরতে পারেন কিনা। তারপরে তারা সেখানে গিয়ে তন্ন তন্ন করে খুঁজে সিগারেটের টুকরো পায়। এদিকে সেই বৃদ্ধার বাড়িতে হাজির হয়ে যায় রাজি। অন্যদিকে দুই বহুরূপী প্রাণপণ দিয়ে পালানোর চেষ্টা করছিল, কিন্তু ত্রিলোচন আর তার টিম মিলে দুজনকে হাতে নাতে ধরতে পারে। এদিকে রাজি বৃদ্ধাকে গিয়ে বলে, আজ কাকে ব্ল্যাকমেল করে আসলেন? বৃদ্ধা বলে, সেটার মানে কি? রাজি বলে, গোপন সত্য ফাঁস করার ভয় দেখিয়ে টাকা নেওয়াকেই ব্ল্যাকমেল বলে। এটা শুনে বৃদ্ধা বলতে থাকে, ওই এক কথায় কি আর সব প্রমাণ হয়? রাজি বলে, একদম কথা ঘোরানোর চেষ্টা করবেন না। অভিরূপ যে মিত্রবাড়ির ছেলে না, সেটা আপনি কিভাবে জানেন? বৃদ্ধা বলে, তুমি এটা জানলে কিভাবে? রাজি বলে, কিভাবে আবার? গত ৩৫ বছর ধরে ভীম পুরুষত্বের পিলস নিয়ে যাচ্ছিল বেদেদের থেকে, আর জেঠু রোজ সেই ওষুধ খেয়ে যাচ্ছে। দাদার বয়স ৩৩ বছর, আর তাছাড়া দাদার সাথে জেঠু জেঠির ব্লাড গ্রুপও মেলে না। এবার আপনি কি সত্যিটা বলবেন নাকি আমি পুলিশকে কল করব? বৃদ্ধা বলে, সে কি, আমি কি করলাম? রাজি বলে, আপনিই তো করেছেন। এতদিন জেঠুকে ব্ল্যাকমেইল করে এসেছেন, আর হতেও পারে আপনি আপনার পোষা সাপ দিয়ে এতগুলো খুন করেছেন। বৃদ্ধা বলে, সাপ কারো পোষ মানে না। রাজি তখন বলতে থাকে, সেটা পুলিশ বুঝবে। তখনই বৃদ্ধা বলে, অভিকে জন্ম দিয়েই মারা যায়
ভীমের স্ত্রী, আর সেই মৃত্যুর সুযোগ নেয় তোর জেঠু অবিনাশ। টাকার বিনিময়ে সে কিনে নেয় ভীমের বাচ্চাকে। কিন্তু সে যে বাবা হতে পারবে না, সেই সত্যিটা সবাই জানলে কত লজ্জার হতো বলতো। রাজি বলে, তাহলে দাদা কি সেটা জেনে গিয়েছিল? তাই হয়তো জেদ ধরেছিল পুজো করবে বলে, যেন জেঠু সমস্ত সত্যিটা স্বীকার করে ফেলে। তখনই বৃদ্ধা বলে, অভি জেনে যায় তার বাবা ভীমকে দিয়ে লুকিয়ে শেকড় আনছিল। তো এই কথাগুলো শেষ হবার আগেই সেখানে তথা এসে রাজিকে নিয়ে বাইরে চলে আসে আর বলে, তুমি এখানে কেন আসলে? তুমি ঈশ্বরে বিশ্বাস নাই করতে পারো, তাই বলে কিন্তু সেটা মিথ্যা হয়ে যাবে না। মায়ের মূর্তি জ্বলে উঠেছে রাজি। রাজি বলে, আর তুমি বিশ্বাস করছো তোমার ঈশ্বর খুনি? এই তোমাদের বিশ্বাস? তথা বলে, কেন তর্ক করছো রাজি, কেন? রাজি বলে, তুমি তো বুঝতে পারছো না তথা, যে খুনগুলো করছে তাকে যদি ধরতে না পারি তবে কিন্তু পরিবারের সবার বিপদ। তথা তখন তাকে বলে যে, দেখো, একবার মূর্তি বিসর্জন হয়ে গেলে সব খুন বন্ধ হয়ে যাবে। কিন্তু রাজি বলে, আর যদি না হয় তাহলে কাকে বিসর্জন দিবে তখন? এদিকে অবিনাশের স্ত্রী বলে, অভি চাইতো তার বডি ভেলায় ভাসিয়ে দিতে, তাই যেন হয়, বুঝলে? অবিনাশ বলে, অভি জানলো কিভাবে তাকে সাপই কামড় দিয়ে মারবে? এইসব বেদেরা মিথ্যা বলছে, আর তুমি বিশ্বাসও করছো? তার স্ত্রী বলে, হয়তো অভি বুঝতে পেরেছিল তাকে কেউ খুন করবে। তো রাতে রাজি যখন তার ঘরে ছিল তখনই সে একটা নূপুরের আওয়াজ পায়, তাই সে সেই আওয়াজ ফলো করতে করতে চলে আসে মনসার মন্দিরের সামনে আর বলতে থাকে, বিশহরী। এবার রাজি একটা স্বপ্ন দেখে যেখানে তাকে অভি বলে, কি নতুন বউ, এবার বিশ্বাস হলো তো মা যে আছেন? রাজি বলে, হ্যাঁ। অভি তখন বলে, তাহলে মায়ের দেখানো পথটা শেষ পর্যন্ত যেও, কিন্তু শেষটা দেখেই নিও যে কি হয়। আর যাও, তোমার স্বামী ডাকছে, আমি চললাম, আর বিরক্ত করব না। এবার রাজির ঘুম ভাঙে তথার ডাকে। রাজিকে তার শাশুড়ি বলে, কি হয়েছিল তোমার? তুমি উঠোনে এইভাবে বেহুশ হয়ে পড়েছিলে কেন? রাজি তো কিচ্ছু না বলে আবারও মন্দিরের সামনে যায়। আর অভির বলা কথাগুলো ভেবে রাজি বলতে থাকে যে মায়ের শেষ পুজোটা আমিই করব। তো এরপরই তথা অবিনাশকে বলে, কাকা, আমি রাজিকে নিয়ে যাচ্ছি, তাকে ডাক্তার দেখাতে হবে। অনিমেষ বলতে থাকে, এখনো তো অভির বডি দিল না, শেষকৃত্য না করে কিভাবে যাবে? এখানে কোথাও রাজিকে চেক আপ করিয়ে নাও। রাজি বলতে থাকে, আমি তো মায়ের পুজো না করে যাব না। তথা এটা শুনে বলে, দেখো, দাদা মারা গিয়েছেন, তো পুজো কিভাবে হবে? রাজি বলতে থাকে, কাকু, দাদা মারা গিয়েছেন, তাই এবার অন্তত দাদা সত্যিটা ডিজার্ভ করে, তাই না? প্লিজ বলুন কাকা। তখনই অবিনাশের স্ত্রী বলে, অভি আমাদের ছেলে ছিল না, সে ভীমের ছেলে ছিল। এই কথা শুনে তো সবাই শকড, আর তারা ভাবছিল এই মিথ্যার জন্য মায়ের অভিশাপ এসেছে, তাই তথার মা আর থাকতে চায় না। অনিমেষ বলে, রাজি যখন বলেছে শেষ পুজো সে করবে, তখন তাকে করতে দাও। এবার তথা রাজিকে বলে, তুমি পুজো করার জন্য জেদ করছো? দেখো, আমি যতদূর জানি তুমি মন থেকে তো কাজটা করবে না, তাহলে বলো কি পরিকল্পনা করছো? দেখো, নতুন কিছু করে নিজেকে বিপদে ফেলবে না। রাজি বলে, আমার কিচ্ছু হবে না, চিন্তা করো না, অপাকে হসপিটাল থেকে আনতে হবে, এখন সেখানেই চলো। এরপরই তারা অপাকে হসপিটাল থেকে বাড়ি নিয়ে আসে। এসেই দেখতে পায় পুলিশ এসেছে বিকাশকে ধরতে। বিকাশ বলে, আমি সত্যি বলছি, আমি কাউকে খুন করিনি, আমি তো শুধু এদের ভাড়া করেছিলাম সবাইকে ভয় দেখিয়ে বাড়ি বিক্রি করানোর জন্য। বিকাশের বাবা তাকে বলে, তুই কেন এরকম করলি বল? বিকাশ বলে, বাবা, আমার অনেক টাকা ধার হয়ে গিয়েছিল, তাই আমি এরকম করতে বাধ্য হয়েছি। তখন ত্রিলোচন বলে, হ্যাঁ, আর জয়ন্তের অ্যাক্সিডেন্টও হয় এই বহুরূপীর জন্য। বহুরূপী বলে, আমরা কিছুই ইচ্ছে করে করিনি, ভুলে সেদিন অ্যাক্সিডেন্টটা হয়ে গিয়েছিল। তো তখন অনিমেষ বলতে থাকে, অফিসার, আমরা বিকাশ এবং এই বহুরূপী কারো বিরুদ্ধে অভিযোগ করতে চাই না, তাই তাদেরকে ছেড়ে দিন। তো এরপরই তারা শেষকৃত্য করে অভির। সেখানে তার জন্য খুব কান্না করে ভীমসহ বাকিরা। তো তারপরই রাজি পুজো করে, আর সে মনসাকে বলে, তুমি বেহুলার পাশ থেকে লক্ষিন্দরের প্রাণ নিয়েছিলে, তারপর 200 বছর আগে এই পরিবারের মহেন্দ্রনাথকেও মেরেছিলে, কিন্তু কোন রাগে এমন করেছিলে তুমি তা আজও সবার অজানা। কিন্তু আমি দেখতে চাই তোমার মধ্যে এখনো সেই তেজটা আছে কিনা। আমি আজ আবারও ঘর ফুল দিয়ে সাজাবো, আমি দেখব তুমি আমার ঘরে আসার সাহস পাও কিনা। তো তারপরই রাজি এবং তথা নতুন স্বামী স্ত্রী সাজে। সেখানে তথাকে ফুলসজ্জার খাটে রেখে এক কোণে দাঁড়ায় রাজি। তো কিছুক্ষণ পরই দেখা যায় সেখানে মনসার রুমে একজন মহিলা আসে। আর এবার রাজি এসে বলে, প্রত্যেক যুগে যুগে বেহুলাই বিধবা হতে পারে না জেঠিমা, দৃশ্য পরিবর্তন হয়। আর অতীতের দৃশ্যে আমরা দেখতে পাই নতুন বিয়ে হয়েছে অবিনাশের, তবে অবিনাশ শারীরিকভাবে অক্ষম থাকায় সে বিভিন্নভাবে টর্চার করত তার স্ত্রীকে। আর এই সব থেকে বিরক্ত হয়েই এক পর্যায়ে তার স্ত্রী প্রেমে পড়ে যায় অনিমেষের ওপর। তবে অনিমেষ তাকে প্রত্যাখ্যান করে বলে, বৌদি,
এসব খেয়াল মাথায়ও আনবে না। আমি তোমাকে সম্মান করি, তবে এরকম কিছু তুমি চাইলে আমি আজীবনের জন্য চলে যাব। এবার যত দিন যায় ততই অবিনাশের স্ত্রী পাগল হতে থাকে অনিমেষের জন্য। তাই অনিমেষ বাধ্য হয়েই বাড়ি ছেড়ে দূরে চলে যায়। আর তখনই অবিনাশের স্ত্রী মানসিকভাবে অসুস্থ হয়ে নিজেকে সে সত্যি সত্যি মনসা ভাবতে শুরু করে। আর নিজের রাগ জেদ সে মনসা হয়ে তোলা শুরু করে। বর্তমানে তথার মা বলছিল, তাহলে এই খুনগুলো সাপ দিয়ে কিভাবে করছিল সে? রাজি বলে, আমি ভেবে দেখেছি, সাপ পায়ে কামড় দেয়নি, সবসময় সবার হাতে কামড় দিয়েছিল। আর এমনটা সম্ভব তখনই যখন কেউ হাতে করে সাপ নিয়ে কামড় দেওয়ায়। আমি সমস্ত বাড়ি খুঁজে দেখেছি, কোথাও সাপ ছিল না, শুধুমাত্র কালনাগিনের ওই ঘরটা দেখা হয়নি। তো যেদিন অপাকে সাপে কামড় দেয় সেদিন সেখানে আমি অভিদাকে দেখি। দাদা সেখানে ওনার মায়ের পায়ের চুটকি পায়। আর এটাই দাদা দুর্বাকে দিয়ে বলেছিল লুকিয়ে রাখতে। তবে দুর্বা আমাকে পরে সেটা দিয়ে দেয়। যেই ঘর গত 200 বছর ধরে তালাবদ্ধ, সেই ঘরের তালা কবজায় জং ধরে না কেন? তার কারণ সেটা রোজ খোলা আর বন্ধ করা হতো। তারপরই আমি মাস্টার কি বানাই দুর্বাকে দিয়ে। এরপর সেদিন অভিদার শেষকৃত্যের দিন আমি একা বাড়িতে থাকি আর সেই রুমে যাই। সেখানে গিয়ে আমি একটা পেইন্টিং পাই, যেটা জেঠি এঁকেছিল। সেখানে ছবিতে চাঁদ সওদাগরের হাতে বাঁশি ছিল। আর আমি বুঝতে পারি বাঁশি তো বাবা বাজাতেন, অর্থাৎ এটা বাবাকে ইঙ্গিত করেই আঁকা হয়েছিল। তারপর আমি সেখানে সেই বাঁশিটা পাই। এই যে এই বাঁশিতেই সাপ আছে। যখনই কাউকে জেঠিমা মারতে যেত তখনই এই বাঁশির ক্যাপ খুলে দিয়ে তাকে ছোবল দেওয়াতো। যেই বাঁশির প্রেমে জেঠিমা পড়েছিল সেই বাঁশি উনি ইউজ করে ওনার বংশ নির্বংশ করার জন্য। এরপর সে বলে, কিন্তু তুমি ভবানী ঠাকুরকে কেন মারলে? তখন ফ্ল্যাশব্যাকে দেখা যায় ভবানী ঠাকুর তাকে বলে, আমি জানি তুমি কালনাগিনীর ঘর খুলেছিলে। তোমার প্রতিশোধের মন অনিমেষের ক্ষতি না করলেও তোমার করবে, তাই এইসব বন্ধ করে দাও। তো এই জন্যই সে তাকে পরে মেরে ফেলে। রাজি বলে, তোমার ক্যান্সার ধরা পড়েছে, এই মরণ রোগ থাকার পরও তুমি অন্যদের কিভাবে মারছিলে? অবিনাশের স্ত্রী বলে, আমার ক্যান্সার হয়েছে, আমার জীবনের প্রতিটা বছরও নষ্ট হয়েছে, তো আমি একা কেন সব হারাবো? এরপর যখন অভি সত্যিটা জানতে পেরেছিল তখন সে তার মাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, এইসব থেকে দূরে আসতে বলে, কিন্তু সে আসতে চায়নি। আর অবশেষে তাকেও মেরে ফেলে। অবিনাশ এসব শুনে বলে, আসল কালনাগিনী তো সে। রাজি বলে, না, দোষ শুধু তার একার নয়, কারণ তুমিই তার মন বিষিয়ে তুলেছিলে। আর জেঠিমা, তুমি চাইলেই কিন্তু বিয়েটা থেকে বেরিয়ে আসতে পারতে, কিন্তু তুমি তো প্রতিশোধে অন্ধ হয়ে গেলে। পুলিশ তখন বলে, তো সাপ কোথায় পেল সে? রাজি বলে, উনি এগুলো চুরি করেন ইউনিভার্সিটি থেকে, যেখানে উনি পড়ান। তারপরে ফসফরাসও আনেন, যা উনি মূর্তির গায়ে লাগিয়ে এটা বোঝান যে মনসা মা রেগে গিয়েছেন আর জ্বলে উঠেছেন। তথা তখন বলতে থাকে, তুমি কিভাবে বুঝলে? রাজি বলে, মা নিজেই বললেন। এবার ফ্ল্যাশব্যাকে দেখা যায় সে রাতে বেহুশ হওয়ার আগে রাজি দেখতে পায় সাপটা মনসা মূর্তির গায়ে বেয়ে যাচ্ছে। তখনই সেখানে সাপের গায়ে ফসফরাস লেগে যায় আর মূর্তির সেই জায়গায়ও অনেকটা কালার সরে যায়। তারপর সে এটাও দেখে একটা অদৃশ্য পায়ের ছাপ এগিয়ে আসছে। তখনই রাজি বেহুশ হয়ে যায়। বর্তমানে অবিনাশের স্ত্রীকে পুলিশ নিয়ে যায় আর রাজি মনসাকে প্রণাম করে বলে, আমি জানি না সেদিন আমি কি দেখেছি, কিন্তু একটা জিনিস বিশ্বাস করছি, কোনো এক শক্তি তো আছেই যা আমাদের সবসময় আগলে রাখছে। তারপরে রাজি ধুমধাম করে পুজো করে নিজেরই হাতে। আর এর কিছুদিন পরই এক লোক রাজনন্দিনীকে কল করে বলে, আমি পত্রিকায় দেখেছি আপনি অলৌকিক বিষয়গুলোকে সুন্দর করে সমাধান করেছেন। আমি এরকমই একটা বিপদে পড়েছি, আমাকে কি আপনি হেল্প করবেন? অর্থাৎ বোঝাই যায় সে এখন চারিদিকে বেশ ফেমাস হয়ে গিয়েছিল আর এখন থেকে হয়তো সেই সব অলৌকিক বিষয়গুলোই নিজের বুদ্ধি দিয়ে সলভ করার কাজ করে যাবে। যাক, তো এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। তো এই রহস্য ঘেরা গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।